হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 1973 এর একটি জাপানিজ পিরিয়ড অ্যাকশন সিনেমা নিয়ে, যার নাম লেডি স্নোব্লাড। সিনেমাটার ডিরেক্টর তোশিয়া ফুজিতা, সিনেমাটাতে আছে মেইকো কাজ। সিনেমাটার গল্পটা কি? একটি মেয়ে বহু বছর আগে তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু খারাপ কাজের বদলা কিছু ক্রিমিনাল থেকে নিচ্ছে এবং সেইটা নিয়েই গল্প। বেসিক্যালি একটা রিভেঞ্জ স্টোরি। তো এটা দেখতে দেখতে না আমার কিল বিলের কথা মনে পড়ে যাচ্ছিল। কিল বিলও কিন্তু এই রিভেঞ্জ নিয়ে ডিল করে। সবাই শুধু রিভেঞ্জ নয়, এইখানে যে মেইন যে লিড প্রোটাগনিস্ট আছে, একটা মেয়ে প্রোটাগনিস্ট যে বদলা নিচ্ছে, সেইটাও কিল বিলে আমরা দেখতে পাই। এবং কিল বিলে মাল্টিপল অ্যান্টাগনিস্ট থাকে। একটা মেন অ্যান্টাগনিস্ট বিল, বাট তার বাইরে আরও অ্যান্টাগনিস্ট আছে যাদের থেকে মেয়েটি বদলা নিতে চায়। আমাদের ব্রাইডের যে ক্যারেক্টারটি, সে বদলা নিতে চায়, এবং ব্রাইডের ক্যারেক্টারটি ইজ হাইলি ইন্সপায়ার্ড ফ্রম দিস ক্যারেক্টার লেডি স্নোব্লাড। শুধু সেটাও নয়, যেটা বললাম যে মাল্টিপল অ্যান্টাগনিস্ট, সেই জিনিসটাও কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে। তো এই কিল বিল ইজ হাইলি ইন্সপায়ার্ড ফ্রম দিস ফিল্ম, সেটা কিন্তু এই সিনেমাটা দেখলেই বোঝা যায়। শুধু সেইটা নয়, সিনেমাটার যে অ্যাকশন, এই সিনেমাটা পার্টিকুলারলি যে অ্যাকশন, সিনেমাটার যে ট্রিটমেন্ট, সেটা ভেরি ট্যারেন্টিনো। দাদা বলা যেতে পারে ট্যারেন্টিনো এখান থেকে হাইলি ইন্সপায়ার্ড। তো এই সিনেমাটা বেসিক্যালি সেট হচ্ছে মেইজি পিরিয়ডে। 1874 এর ঘটনা দেখানো হচ্ছে এখানে। তখন জাপানে মেইজি পিরিয়ড চলছে, এদো পিরিয়ড জাপানে চলছিল। তার পরবর্তীতে এদো পিরিয়ড শেষ হয় আই থিঙ্ক 68, এবং তার পরবর্তীতে চালু হয় মেইজি পিরিয়ড আন্ডার এম্পারার মেইজি। ম্যাক্সিমাম যে সামুরাই ফিল্মগুলো হয়, বা অলমোস্ট যে সব কটা যে সামুরাই ফিল্ম, সেগুলো কিন্তু এদো পিরিয়ডেই সেট হয়। জিডাই কেগি ফিল্মস যেগুলোকে বলে, সেগুলো কিন্তু এদো পিরিয়ডে সেট হয়। এই সিনেমাটা কিন্তু মেইজি পিরিয়ডে সেট। সিনেমাটা শুরু হয় অ্যাকচুয়ালি এই যে ইউকি তার ছোটবেলা, মানে তার জন্ম হচ্ছে জেলের ভেতর, সেইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এবং জেলের ভেতরে অন্যান্য মহিলারা আছে, সে তার মানে জন্ম দিতে সাহায্য করছে তার মাকে। সেইখান থেকে সিনেমাটা শুরু হয়। তার পরবর্তীতে আমরা মডার্ন টাইমে অর্থাৎ 74-এ এসে ইউকিকে তার কাজকর্ম করতে দেখি, সে কাউকে মারছে, এবং তারপরে ফ্ল্যাশব্যাকে। তো সিনেমাটার গল্পটা ইটসেলফ ভেরি সিম্পল অ্যান্ড লিনিয়ার হলেও ন্যারেটিভটা কিন্তু নন লিনিয়ার। মানে আমরা মাল্টিপল টাইমস আমরা পাস্টে যাচ্ছি, ফ্ল্যাশব্যাকস দেখছি, এইভাবে কিন্তু পুরো গল্পটা চলে। এবং এখানে যে বাচ্চা ইউকির যে ট্রেনিং যে সিকোয়েন্সটা, সেটাও আমাকে মনে করিয়ে দিচ্ছিল কিল বিলের কথা। মানে ট্রেনিংটা যে জায়গাতে হচ্ছিল, সেটা দেখে আমার পার্সোনালি কিল বিলের কথা মনে পড়ে যাচ্ছিল। কিল বিলে অবভিয়াসলি ছোটবেলার ট্রেনিংটা দেখায়নি, যত আমার মনে আছে। এখানে কিন্তু ছোটবেলার ট্রেনিংটা দেখিয়েছে, এবং ট্রেনিংটা যেভাবে দেখিয়েছে সেটা বেশ র ওয়েতে ট্রিটমেন্টটা ট্রেনিংটা আমার মনে হচ্ছে দেখিয়েছে। র ওয়েতে ইন দ্য সেন্স, বিকজ একটা সিন আছে যেখানে একটা তরোয়াল দিয়ে না, যে ট্রেনার যে অ্যাকচুয়ালি ট্রেন করছে, যে মাস্টার, সে না তরোয়ালটা চালাবে, এবং যে বাচ্চা মেয়েটি তার জামাটা কেটে যাবে, এবং সেটা আমরা শটটা দেখছি। আই ডোন্ট নো ওটা কি করে শ্যুট করেছিল জাপানিজ, মানে ওটা মেবি হয়তো কোনো ছেলেকে দিয়ে শ্যুট করা, বাট ওই শটটা আমরা অ্যাকচুয়ালি তো দেখছি, যেটা কিন্তু মানে আজকের দিনে কেন ওটা মানে আমার মনে হয় 1973-তেও করা খুবই ইম্পসিবল। আই ডোন্ট নো ওরা কী করে করেছে, বাট সিনেমাতে কিন্তু এই শটটা আছে, যে তরোয়াল দিয়ে কেটে দিচ্ছে ইন দ্য সেন্স, মানে অ্যাটাক করতে গেছে, মেয়েটি ডিফেন্ড করতে গেছে এবং জামাটা কেটে গেছে, সেই একটা সিন আছে। আই ডোন্ট নো হাউ দে শট দ্যাট। তো এই যে ইউকির ক্যারেক্টারটা, তাদের ফ্যামিলির সাথে যেটা হয়েছিল, 4টে লোক তাদের ইনভলভ ছিল, সেই 4টে লোকের থেকে বদলা নিতে আমরা দেখছি। আচ্ছা, এখানে মাল্টিপল অ্যান্টাগনিস্টের ব্যাপারটা এখানে আসছে, যেটা কিন্তু আমরা কিল বিলে এগেন দেখেছি। তো এই যে মাল্টিপল অ্যান্টাগনিস্ট, তাদের মধ্যে 3জন এখন অ্যালাইভ আছে, একজন অ্যাকচুয়ালিতে বেঁচে নেই। সেই 3জনকে যে মারতে যাচ্ছে, এবং সেটা না এক একজন এক এক রকম। অর্থাৎ একজন অ্যান্টাগনিস্ট সে ক্ষমা চাইছে, অপরদিকে একজন অ্যান্টাগনিস্ট আছে যে একটা মেয়ে অ্যান্টাগনিস্ট, এগেন যেটা আমরা কিল বিলে দেখি, যে একটা মহিলা, একটা কি আই থিঙ্ক 2টো মহিলা অ্যান্টাগনিস্ট। একটা সেই আই প্যাচওয়ালা ক্যারেক্টারটা, আমি তার একটা নাম ভুলে গেছি, একটা লুসি লিউয়ের ক্যারেক্টারটা ছিল জাপানিজ, যার ড্রেসটা অ্যাকচুয়ালি খুব এরকম টাইপের, সেম লেডি স্নোব্লাডের সাথে। তো ওখানে ওই মানে মহিলা অ্যান্টাগনিস্টের ব্যাপার একটা ছিল, যেটা এখানে একটা আছে, সেটা আমার ভালো লেগেছে। সেটা আমার মনে হয় 73 হিসাবে বেশ প্রোগ্রেসিভ। আমি খুব বেশি ওই এরার জাপানিজ ফিল্ম আমি খুব বেশি কি আমি দেখিনি জাপানিজ ফিল্ম ওই এরার, বাট আমার মনে হয় ওই টাইমের হিসাবে ওটা বেশ প্রোগ্রেসিভ আমার লেগেছে। তো মহিলা অ্যান্টাগনিস্ট দেখিয়েছে, এবং তার পরবর্তীতে আরেকটা অ্যান্টাগনিস্ট আছে, যে কিনা অ্যাকচুয়ালিতে মানে মানে অনেক বড়, ইন দ্য সেন্স অনেক রিচ অ্যান্টাগনিস্ট, যাকে পৌঁছানো হয়তো একটু কঠিন হতে পারে, এরকম টাইপের দেখানো হয়েছে। এবং তাদের সবাইকে কি করে এই মেয়েটি মারছে সেটা দেখানো হয়েছে। এবং এই যে 3টে ক্রিমিনাল, এদেরকে 3 রকম ভাবে দেখানো হয়েছে। বললাম যে একজন ক্ষমা চাইছে, দ্বিতীয় জন একটু মানে মিড লেভেল গ্যাংস্টার মিড লেভেল ক্রিমিনাল, আর তৃতীয় জন বেশ রিচ হয়ে গেছে। এইটা আমার মনে হয় আরেকটু ডিস্টিংশন হলে বেটার হতো, যেটা অবভিয়াসলি কিল বিলে বেটার করেছে। অ্যান্ড দেন এগেইন আমি বারবার কিল বিলের সাথে কম্প্যারিজন করছি, বিকজ দিস ইজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড কিল বিল। অ্যান্ড কিল বিলে সেটা বেটার করেছে, এক একটা ভিলেন এক এক রকম ভাবে দেখানো হয়েছে, যেটা অবভিয়াসলি ট্যারেন্টিনো মাল্টিপল জনরা সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে মাল্টি জনরা করে কিল বিলটাকে সেরকম করেছে। এখানে সেটা করা হয়নি, বিকজ ইটস আ সেট ইন জাপান, অ্যান্ড এই সিনেমাটা অবভিয়াসলি অনেকটা পুরোনো সিনেমা, কিন্তু তা সত্ত্বেও ওই যে 3টে ক্রিমিনালের মধ্যে একটা ডিস্টিংশন তৈরি করার চেষ্টা করেছে, সেটা আমার ভালো লেগেছে। বিশেষ করে প্রথম যে ক্রিমিনালটিকে মারবে, তার যে ক্যারেক্টারটা,
সেটা আমার ইন্টারেস্টিং লেগেছে, এবং সে যে ক্ষমা চাইছে সেই ব্যাপারটা আমার ভালো লেগেছে দেখে। অবভিয়াসলি তাকে ক্ষমা করার তো প্রশ্নই ওঠে না, বিকজ সে যেটা করেছিল তো খুবই জঘন্য একটা ক্রাইম করেছিল, কিন্তু যে ডিস্টিংশনটা দেখানো হয়েছে তিনটা ক্রিমিনালের মধ্যে, আই লাইক দ্যাট পার্ট। এবং তিনটা ক্রিমিনাল যে সেম সেটা নয়, এবং সেটা কোথাও না কোথাও আমার মনে হয় একটু বেটার লাগে, বিকজ আর পাঁচটা রিভেঞ্জ ফিল্মের ক্ষেত্রে কী হয়, একটা ক্রিমিনাল থাকে হয়তো, মানে পাতি রিভেঞ্জ ফিল্মের কথা বলছি, একটা ক্রিমিনাল থাকে এবং সে মানে হট হেডেড টাইপের, মানে এ করা যে প্রচুর গুন্ডা পাঠিয়ে দেওয়া যে হিরোকে হারাতে হবে, সেরকম নয়। এক একটা ক্যারেক্টারকে কাইন্ড অফ এক এক রকমভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং সিনেমাটা কিন্তু থ্রু আউট এঙ্গেজিং লাগে। তবে হ্যাঁ, একটা টাইমের পরে একটা জার্নালিস্টের ক্যারেক্টারটা আসে, যেটা আমার মনে হচ্ছিল কাইন্ড অফ ইউজলেস, পয়েন্টলেস একটা ক্যারেক্টার, বিকজ তাকে ছাড়াও সিনেমাটা চলতো। তার মানে তার যখন ইন্টারাকশনটা হয়, তারপর যখন তাকে দেখানো হয়, এইটা আমার কাইন্ড অফ একটু মনে হচ্ছে বোর লাগছিল, বিকজ আমার মনে হচ্ছে তাকে দরকার ছিল না। বাট তার থ্রু দিয়ে যে একটা জিনিস করানো হয়েছে, যে সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে কে সেটা যখন বলছে, তো সেইটা যখন মানে সেটা অবভিয়াসলি আমি থেকে এক্সপেক্ট করে নিয়েছিলাম, যে গেস করে নিয়েছিলাম যে এটা মেবি এই হতে পারে জার্নালিস্ট, এবং সেটা যখন রিভিল হচ্ছে সেগুলো মোটামুটি ঠিকঠাক লাগে, নট ব্যাড। এবং থ্রু আউট দ্য ফিল্ম যে অ্যাকশনটা আছে, যে ব্লাডগুলো যেভাবে পড়ছে, হাত কেটে দিচ্ছে, পুরো বডি মাঝখান থেকে কেটে দিলে, এরকম ভেরি ট্যারেন্টিনোইশ অ্যাকশন অ্যান্ড ভেরি হাইলি ইন্সপায়ার্ড ট্যারেন্টিনো। আমি বারবার বলছি বিকজ আমার দেখতে দেখতে অ্যাকচুয়ালি বহুবার মনে পড়ে যাচ্ছিল ট্যারেন্টিনোর ওই কিল বিলের কথা বা ট্যারেন্টিনোর কথা, এবং ট্রিটমেন্টটাই সিনেমাটা সেরকম, মানে দাদা বলা যেতে পারে ট্যারেন্টিনো এখান থেকে অনেক কিছু শিখেছে। তো শুধু এটা নয়, আরও বেশ কিছু জিনিস সিনেমাটাতে, বেশ কিছু এমন এমন জিনিস আছে যেগুলো আমার মনে হয় 73 হিসেবে বেশ মডার্ন। এক তো হচ্ছে একটা জিনিস কাইন্ড অফ একটা ম্যাজিক্যাল ব্যাপার দেখানো হচ্ছে, মানে নট ডিরেক্টলি ম্যাজিক্যাল বাট ইন আ ওয়েতে ম্যাজিক্যাল মানে হিসেবে ইন্টারপ্রেট করলেও ভুল হবে না, বিকজ দেখানো হয়েছে যে এখানে মানে মাটা বাচ্চাটাকে জন্ম দিচ্ছে জেলের মধ্যে। প্রথমত এই জেলের মধ্যে জন্ম দেওয়ার ব্যাপারটা, যেটা আমরা জাওয়ানে দেখেছি, এটা কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। যদিও জাওয়ানে আই থিঙ্ক জেলের মধ্যেই বড় হয়েছিল শাহরুখ খানের ক্যারেক্টারটা, এখানে কিন্তু জেলের মধ্যে বড় হয়নি, মেয়েটি ট্রেনিং নিয়েছে, বড় হয়েছে, সেগুলো কিন্তু জেলের বাইরে গিয়ে সে করেছে, বাট জেলের মধ্যে জন্ম দেওয়ার ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। এখানে মাটা যে মোমেন্টে মারা যাচ্ছে, সেই মোমেন্টে মেয়েটি চোখ খুলছে, এবং মারা যাওয়ার আগে মাটা বলছে যে আমি আমার মেয়ে হয়ে ফিরে আসবো এবং বদলাটা নেবো। এই যে ব্যাপারটা বলছে, ইটস আ ভেরি মানে একটা কাইন্ড অফ যে হ্যাঁ ওর আত্মাটা ওই বাচ্চাটার ভেতর ঢুকে গেছে, এরকম ভাবে ইন আ ওয়ে একটা দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু একটা মানে স্পিরিচুয়াল বা একটা ম্যাজিক্যাল ব্যাপার সিনেমাটার মধ্যে নিয়ে আসা আমার মনে হচ্ছে, নট ডিরেক্টলি বাট ইন্টারপ্রেট ওভাবে করা যেতে পারে। এবং জিনিসটাকে রিইনকার্নেশন হিসেবেও দেখা যেতে পারে, যেটা আমরা মডার্ন প্রচুর রিভেঞ্জ ফিল্মের ক্ষেত্রে দেখি, যে মেন যে লিড সে অ্যাকচুয়ালিতে অন্য কোনো ক্যারেক্টারের রিইনকার্নেশন, যদি কার্স বলি বা ওম শান্তি ওম বলি, এগুলো সব রিইনকার্নেশনের একটা ব্যাপার আছে। যদি ওম শান্তি ওম তো হাইলি ইন্সপায়ার্ড ফ্রম কার্স, বাট ওই রিইনকার্নেশনের একটা ব্যাপার থাকে, এবং আরও অনেক অন্যান্য সিনেমাতে একটা রিইনকার্নেশন অ্যাঙ্গেল, মাক্ষী হোক, মাক্ষীতে যদি একটা মানে রিইনকার্নেশন হয়েছে একটা মাছি হিসেবে, বাট রিইনকার্নেশনের একটা অ্যাঙ্গেল থাকে, তো ওইভাবে দেখলেও কিন্তু সিনেমাটাকে দেখা যেতে পারে। যদিও কোথাও কিন্তু অ্যাক্টিভলি যে জিনিসটা রিইনকার্নেশন সেটা কিন্তু কোথাও বলে দেয়নি, বাট ওভাবে দেখা গেলেও যেতে পারে। আচ্ছা, তার বাইরে এই মাটা একটা জিনিস এমন করছে, যখন আমরা ফ্ল্যাশব্যাক দেখছি, ফ্ল্যাশব্যাকে যখন আমরা ক্রিমিনালগুলোকে প্রথমত ক্রাইমটা কথা দেখছি, ইটস আ ভেরি ডার্ক টাইপের, মানে সিনেমাটার ট্রিটমেন্ট ভায়োলেন্সটা ওরকম র ব্রুটাল নয়, বাট ক্রিমিনালটা একটা মেয়েটির যে একটা ফ্যামিলি মেম্বারকে মারছে, সেটা না বেশ খারাপ লাগে দেখলে, যে মানে ওই শটটা বেশ মানে ইন আ ওয়ে হন্টিং একটা শট ছিল, ওই শটটা দেখলে খুব খারাপ লাগে। বাট তার পরবর্তীতে মাটাকে আমরা কি কি করতে দেখছি, এবং মাটা যা করছে রিভেঞ্জ নেওয়ার জন্য, মাটা যা করতে চাইছে, সেইটা না বেশ ডার্ক জিনিস আমার মনে হয়েছে। আমি স্পয়লার দিতে চাইছি না, তাই আমি খুলে বলছি না, বাট মাটা যেটা করছে এটা আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। সেই জিনিসটা যেটা মাটা করছে সেটা বেশ ডার্ক জিনিস মনে হচ্ছে, যেটা কিন্তু টিপিক্যালি কোনো রিভেঞ্জ ফিল্মেই দেখা যায় না, অ্যাটলিস্ট আমি তো আজ অব্দি দেখিনি। আমার ওটা ভেরি ভেরি ইউনিক জিনিস লেগেছে, এবং মানে ওটা বেশ একটা মানে সিরিয়াস এবং ডার্ক ব্যাপার, এবং ওটাকে সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে, মানে সিরিয়াসলি মানে ওটাকে খুব যে বাজেভাবে দেখানো হয়েছে তা কিন্তু নয়, এটা আমার মনে হয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে আরও একটা ব্যাপার আছে, রিভেঞ্জের যে সাইকেল হয় সেটাকেও দেখানো হয়েছে ইন আ ওয়ে, স্লো মানে ছোট্টভাবে টাচ করে যাওয়া হয়েছে। এই যে আমি একটা লোকের থেকে রিভেঞ্জ নিচ্ছি, সেই লোকটা রিলেটিভ তো আমার থেকে রিভেঞ্জ দিতে পারে, এই ব্যাপারটাকে, এই যে রিভেঞ্জের যে সাইকেলটা, এটাকে একটা ভাবে টাচ করে যাওয়া হয়েছে সিনেমার মধ্যে, খুব ডিটেলে নয় বাট টাচ করে যাওয়া হয়েছে। সিনেমাটাতে যে অ্যাকশনটা এত ভালোভাবে দেখানো হয়েছে, মানে খুব যে আজকের দিনের মতো মডার্ন অ্যাকশন তা কিন্তু না, যে খুব স্লিক ব্যাড অ্যাস অ্যাকশন সেরকম কিন্তু নয়, এবং খুব যে ফাস্ট কাটস হচ্ছে বিজিএম বাজছে সারাক্ষণ তা নয়। অ্যাকশনটা কিন্তু কোনো ওরকম মিউজিক নেই, এবং মানে সে তলোয়ারটাকে খুব স্মুথলি মেয়েটা কাটছে, এরকম টাইপের অ্যাকশন, মানে মেয়েটাকে হাতে একটা তলোয়ার বা ব্লেড আছে, যে ওয়েপনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, সে খুব স্মুথলি ব্যবহার করছে, মানে খুব র অ্যাকশন যে আজকের দিনে আমরা ব্রুটাল দেখি, ওই ব্রুটালিটি কিন্তু নেই। ব্লাড প্রচুর আছে, প্রচুর কিন্তু ব্লাড বাথ আছে, বাট ব্রুটালিটি নেই।
ব্লাড বাথটা কিন্তু 1973 যেহেতু সিনেমা জাপানিজ সেরকম ভাবেই ব্লাড বাথ, এবং ব্লাডগুলো খুব হাইলি স্যাচুরেটেড রেড, যেটা দেখে অ্যাকচুয়ালি ব্লাড বলে মনে হয় না, দেখে মনে হয় পেইন্ট, এবং অবভিয়াসলি পেইন্ট দিয়ে শ্যুট করা হয় যতদূর আমার মনে হয়, বাট দেখে ওরকম মনে হয় যে এটা পেইন্ট, এবং সেটা না ভেরি ট্যারেন্টিনোইশ লাগে, দেখতে দেখতে ট্যারেন্টিনোর কথা মনে পড়ে যায়। অবভিয়াসলি এটা তার তো অনেক আগেকার, এটা 73 এর সিনেমা, কিল বিলের অনেক আগেকার সিনেমা, অনেক পুরনো সিনেমা, কিন্তু ডিরেকশন আর সিনেমাটোগ্রাফি এত বিউটিফুলি ডিরেক্টর তুলে ধরেছে যে কোথাও না সিনেমাটা যদি প্রথমত বোর লাগে না, এই রিভেঞ্জ স্টোরিটাতে অবভিয়াসলি একদম শুরু থেকেই ইনভেস্টেড লাগে যে হ্যাঁ আমি ইনভেস্টেড ইন দ্য রিভেঞ্জ স্টোরি, আই ওয়ান্ট টু সি হার গেট হার রিভেঞ্জ, এটাতে আমি ইন্টারেস্টেড। এবং সিনেমাটোগ্রাফির থ্রু দিয়ে যেভাবে ক্যারেক্টারটাকে তুলে ধরেছে লেডি স্নোবলেট, যার নাম ইউকি, এই ইউকির ক্যারেক্টারটাকে যেভাবে দেখিয়েছে সিনেমাটোগ্রাফিতে, এবং বাকি পুরো সিনেমাটার যে সিনেমাটোগ্রাফি, শর্টসগুলো এত ভালো ভালো শর্টস, মানে আমি এটা বলছি হবে কারণ পুরোনো সিনেমা যেহেতু আমি না এত এক্সপেকটেশন নিয়ে যান যে এত ভালো সিনেমাটোগ্রাফি দেখবো, বাট আমার না সিনেমাটোগ্রাফিটা অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে পুরোনো দিনের সিনেমার হিসাবে দেখতে গেলে 73ও কেন, মানে আজকের দিন হিসেবে দেখতে গেলে অ্যাকশন ফিল্মের যে শর্টসগুলো বা সিনেমাটোগ্রাফি এরকম হয় না, এটাকে যেভাবে ট্রিট করা হয়েছে, মানে খুব ফাস্ট পেসড একটা যে অ্যাকশন সেরকম কিন্তু সেরকমভাবে ট্রিট করা নি, দ্যাট একটা কামিং ওয়েতে অ্যাকশন বা ট্রিট করা হয়েছে। মানে পুরো সিনেমাটা যে অ্যাকশন খুব ফাস্ট হয়, আজকের দিনে অ্যাকশন ফিল্ম মানে আমরা জানি খুব ফাস্ট হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা সিনেমা খুব ফাস্ট, এটা কিন্তু 1 ঘন্টা 40 মিনিট মতো সিনেমা, সেটা কিন্তু ফাস্ট সিনেমা, মানে সে অর্থে ফাস্টই, খুব যে বোরিং বা ড্র্যাগিং তা নয় সে অর্থে, কিন্তু ট্রিটমেন্টটা যে খুব প্রচন্ড স্পিডি ট্রিটমেন্ট তা নয়, সুদিং একটা কামিং, মানে স্লো ট্রিটমেন্ট, অথচ বোর কিন্তু লাগে না, এবং চ্যাপ্টারে ভাগ করে দেওয়া হয়েছে ট্রিটমেন্টগুলোকে। এবং সিনেমাটার কিছু যদি ক্রিটিসিজম আমার বলতে হয়, সিনেমাটা ক্রিটিসিজম বলতে আমি বলবো যে সিনেমাটা আমার ফাইনাল ফাইটটা সেটা একটু আন্ডারওয়েলমিং লেগেছে, এবং ফাইনাল ফাইটটা আরো লম্বা হলে বেটার হতো, মানে স্কেল বড় হওয়ার কথা বলছি না, লম্বাটা যদি একটু হতো, ফাইটটা আরো অনেকক্ষণ যদি চলতো মেইন ভিলেনের সাথে ফাইট, তাহলে আমার মনে হয় বেটার হতো। বিকজ দ্য সেকেন্ড ক্রিমিনাল যখন সেকেন্ড ক্রিমিনালটার সাথে ফাইট হচ্ছে সেখানে অনেক হেঞ্চম্যান আছে, ঠিক আছে, এবং সেই যে সেকেন্ড ক্রিমিনালটার সাথে ফাইট সেটাও এগেন ভেরি ভেরি মনে করাবে কিল বিলের কথা, তো সেইখানে অনেক হেঞ্চম্যান আছে, তো অবভিয়াসলি আমি এক্সপেক্ট করবো যে থার্ড যে ফাইনাল যে ক্রিমিনাল তাকে যখন হারাতে যাচ্ছে তখন সেখানে অনেকগুলো হেঞ্চম্যান আমরা দেখতে পাবো, বাট সেখানে হেঞ্চম্যান সে অর্থে নেই, তো ওই ফাইটটা অত যে বড় হচ্ছে তা নয়, ওইখানটা আমার একটু আন্ডারওয়েলমিং লেগেছে। ফাইনাল ফাইটটা আমার মনে হয় আরো বেটার হতে পারতো, বিকজ দ্যাটস দ্য ক্লাইম্যাক্স, তো আমি সেখানে অবভিয়াসলি একটু বেশি এক্সপেক্ট করবো। এবং মানে সিনেমাটা বলা যেতে পারে ইন আ ওয়ে লো বাজেট, বিকজ যে সেট ফেট গুলো মানে যেখানে দেখানো হচ্ছে লোকেশন, যেগুলো সেটে শুট করা হচ্ছে সেটা দেখলে পরিষ্কার কিন্তু বোঝা যায় সেরকম টাইপের সিনেমা, বাট যেহেতু বললাম এগেন যে পুরোনো সিনেমা সেগুলোকে বাদ দিয়ে দেওয়া যায়, বিকজ দ্য ফিল্ম ওভারঅল ইজ ভেরি ভেরি গুড, দ্য অ্যাকশন ইজ ভেরি গুড, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং এগুলো খুবই ভালো, ভেরি ভেরি ইন্ট্রিগিং, ভেরি ইন্টারেস্টিং, অ্যাকশনটাও ভালো। হ্যাঁ অবভিয়াসলি আজকের মডার্ন অ্যাকশন ভেবে যদি আপনি দেখতে যান ডেফিনেটলি ওরকম অ্যাকশন পাবেন না, সেরকম অ্যাকশন সিনেমাও নয়, ডিরেকশন সিনেমাটোগ্রাফি খুবই ভালো, বিশেষ করে সিনেমাটোগ্রাফিটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে, বিকজ 73 এর সিনেমা আমি সেই হিসেবে ভেবে দেখছিলাম, আমার ভালো লেগেছে, এবং যেভাবে এটা পুরোনো জাপানের পিরিয়ডটাকে তুলে ধরেছে, খুব এপিক স্কেলে, খুব বড় স্কেলের সিনেমা তো নয় যে মানে আমরা অত বড় স্কেলে পুরো পিরিয়ডটাকে দেখছি, বা যেভাবে তুলে ধরেছে, যতটুকু তুলে ধরেছে সেটা খুব ভালোভাবে তুলে ধরেছে আমার মনে হয়েছে, আমার ভালো লেগেছে দেখতে। এবং মেইজি পিরিয়ডের যে গল্পটা সেটাও কিন্তু সিনেমার মধ্যেই বলে দেওয়া হয়েছে, তো সেটার জন্য যে খুব বেশি আগে থেকে হিস্ট্রি পড়তে হয় সেটা কিন্তু দরকার হয় না, মানে এই যে মেইজি পিরিয়ড, মানে এই যে তার ফ্যামিলির সাথে যে ঘটনাটা ঘটেছিল তার সাথে, মানে সেটা কেন হয়েছিল, মেইজি পিরিয়ড যে হয়েছিল, এডো পিরিয়ডের পরবর্তী যে এসেছিল সেটা মেইজি রিকনস্ট্রাকশন বলে, সেইটা ইনডাইরেক্টলি এই ফ্যামিলিটাকে না এফেক্ট করেছে, সেইটা দেখানো হয়েছে, এবং সেটা আমরা ইতিহাসটা দেখতে পাচ্ছি, সেটা সিনেমাতে দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা ভালো লেগেছে। এবং প্রচুর এই যে পুরো সিনেমাটা যদি যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে প্রচুর এমন জিনিসপত্র আছে যেগুলো আমরা মডার্ন ফিল্মে দেখি, এবং এমন একটা জিনিস যেটা বললাম যে মাটা এটা করছে সেটা আমি মডার্ন ফিল্মেও দেখি না, তো এই জিনিসপত্রগুলোকে সিনেমার মধ্যে দেখানো হয়েছে, তো আমার মনে হয়েছে যে 73 হিসেবে ইটস আ ভেরি প্রোগ্রেসিভ অ্যান্ড ভেরি মডার্ন ফিল্ম 73 হিসেবে দেখতে গেলে, এবং ভেরি ভেরি গুড ফিল্ম। এবং লিড ক্যারেক্টারটা যে প্রোটাগনিস্ট সে এত ভালো, মানে ভালোভাবে তাকে এত ভালো লাগে তার অ্যাকশন দেখতে বা তার কাজকর্ম দেখতে, দুর্দান্ত, ভেরি ক্লিয়ারলি দেখে বোঝা যায় যে ট্যারেন্টিনো শুধু কিল বিল নয়, ট্যারেন্টিনো ওভারঅল এই সিনেমাটা থেকে ভেরি ভেরি ইন্সপায়ার্ড। এবং এই সিনেমাটার অ্যাকচুয়ালি একটা সিকুয়েলও আছে যেটা আমি দেখিনি এখনো, বিকজ আমি এটা রিসেন্টলি দেখলাম, সিকুয়েলটা হয়তো পরে কোনোদিন দেখবো, যেটা কন্টিনিউয়েশন নয়, গল্পটা এখানেই শেষ, বাট এই সেম ক্যারেক্টারকে নিয়ে অন্য একটা গল্প, যদি আপনারা চান দেখতে পারেন, কিল বিলের মতো নয় যে মানে সেম গল্প, একটা টোটাল পুরোটা একটা গল্প সেরকম কিন্তু নয়, এর গল্পটা এখানেই শেষ, তো আপনারা চাইলে পার্ট 2টা দেখতেও পারেন, পার্ট 1টা দেখে তারপর, আমি এখনো দেখিনি, যদি কোনোদিন দেখি পরে ডেফিনেটলি সেটা নিয়ে আমি কথা বলবো। এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা মাঙ্গার উপর বেস্ট, আপনারা চাইলে মাঙ্গাটা পরে দেখলেও দেখতে পারেন, সবকিছুই সিনেমাটার ভালো, মাস্টারপিস বললে ভুল বলা হবে না, ইটস আ ভেরি ভেরি গুড ফিল্ম, পুরোনো সিনেমা সত্ত্বেও ইটস আ ভেরি মডার্ন ফিল্ম, এবং মাল্টিপল জিনিস টাচ করে যায় যেগুলো আমরা আজকের দিনের সিনেমাতে যে জিনিসগুলো দেখতে পাই, যেমন জেলের মধ্যে জন্ম দেওয়া,
এই ব্যাপারটা, বা এই যে বললাম মেয়ে প্রোটাগনিস্ট, মাল্টি অ্যান্টাগনিস্ট, মেয়ে অ্যান্টাগনিস্ট, এই এইগুলো আমরা আজকের দিনে অনেক সময় দেখতে পাই, অনেক সিনেমাতে দেখতে পাই, এবং এইগুলো কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে। তো আমার খুব ভালো লেগেছে সিনেমাটা, বিকজ আমার এক্সপেকটেশন অত ছিল না। তো এই ছিল সিনেমাটা রিভিউ। সিনেমাটা কোথায় দেখবেন আমি বলে দিচ্ছি, সিনেমাটা কিন্তু ফ্রিতে আপনি পেয়ে যাবেন যদি আপনি গুগলে সার্চ করেন লেডি স্নোবলাড ফুল মুভি। archive.org লিঙ্ক আপনি পেয়ে যাবেন, আমি কমেন্টে দিয়েও দেবো লিঙ্কটা। আপনার ডেফিনেটলি কি সিনেমাটা চেক আউট করুন। খুব একটা বড় ফিল্ম নয়, যদি জাপানিজ ফিল্ম দেখতে চান, 1973 পুরোনো জাপানিজ পিরিয়ড অ্যাকশন ফিল্ম সেট, বিকজ দ্য ফিল্ম ইজ সেট ইন 1874, ওরকম টাইমের সিনেমা যদি পিরিয়ড অ্যাকশন দেখতে চান, বা যদি ট্যারান্টিনোর ফ্যান হন, তাহলে ডেফিনেটলি সিনেমাটা চেক আউট করুন। আমি বলছি ভালো লাগবে। সিনেমাটা উইথ জাপানিজ মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে, উইথ ইংলিশ সাবটাইটেল আপনারা archive.org তে পেয়ে যাবেন, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। অ্যান্ড ডেফিনেটলি আপনার চেক আউট করুন, ভালো লাগবে। এই ছিল রিভিউ। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান। যদি দেখতে চান বা যদি দেখে থাকেন অলরেডি, তাহলে কমেন্ট করে জানান। অ্যান্ড দ্যাট ইজ ইট।